আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। আজ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির ১ বছর, নতুন স্বাধীনতার দিন। টানা ১৫ বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসনের অর্গল ভাঙতে প্রাণ ঝরেছে নারী, শিশু, শিক্ষার্থী সহ ১,৫০০ মানুষের। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, শেষ হয় সরকার পতনের মাধ্যমে। ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। দাম্ভিক বিরোধী মতকে নির্মমভাবে দমন করা শেখ হাসিনার পালিয়ে যাবার খবরে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল সাধারণ মানুষ। দুঃশাসনের আগল ভেঙে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা সেই ঐতিহাসিক দিনের কথা তুলে ধরছেন শফিক শাহীন। ২০২৪ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কটূক্তি করেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর আন্দোলনে ফুঁসে ওঠে ছাত্র জনতা। দুর্বার আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৫ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেন ওবায়দুল কাদের। যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। ১৬ জুলাই রংপুরে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। সেই দৃশ্য সরাসরি সম্প্রচার হয় এনটিভিতে। মুহূর্তেই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। রক্তের সিঁড়ি মারিয়ে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনে জেগে উঠে পুরো দেশ। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, আমাদের এক দফা এক দাবি। আমরা কঠোর ব্যবস্থা নেব, বিচারের করে সাজার আওতায় আনা হবে। শ্বাসরুদ্ধকর এক একটি সময় কাটে আন্দোলনকারীদের। আশা নিরাশার দোলাচলে এক একটি ভোর আসে স্বৈরাচার পতনের আকাঙ্ক্ষা নিয়ে। যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী সব মত ও পথ মিলেমিশে একাকার হয় রক্তঝরা রাজপথে। এতগুলা ভাই মরছে আমাদের, আপনারা কি এক্সপেক্ট করেন আমরা বাসায় বসে থাকবো? ৫ আগস্ট সরকার পতনের এক দফা নিয়ে ঢাকার চারপাশ থেকে রক্তসিক্ত লং মার্চ এগিয়ে যায় গণভবনের দিকে। শত সহস্র মানুষের প্রাণের বিনিময়ে রক্তে ভেজা বিক্ষোভে প্রধানমন্ত্রীর গদি ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরে এত খুশির খবর আসেনি ফ্যাসিবাদ বিরোধী মানুষের মনে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন বিস্ময়কর খবরে সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢল নামে মানুষের। বাঁধভাঙা উল্লাসে মুক্তির জয়গানে মুখরিত হয় রাজধানী ঢাকাসহ সারা দেশ। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এমন ক্রান্তিকালে শিক্ষার্থীদের অনুরোধে দেশে ফিরে সরকারের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য শেখ হাসিনার আগেও ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনা। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই ঘোষণাপত্র পাঠ করার আয়োজনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে বর্ণিল আয়োজন। এই আয়োজনকে কেন্দ্র করে মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, লাইটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তীকারী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের উল্টো দিকে সেচ ভবনের উল্টা পাশে এই ঘোষণাপত্র পাঠের জন্য তৈরি হয়েছে মঞ্চ। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বৃষ্টিতে যাতে সমস্যা না হয় সে কারণে মঞ্চে পানি নিরোধকের ব্যবস্থাও থাকছে। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়েই শেষ হবে কাজ। মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে মূল সড়কে মঞ্চ তৈরি করায় সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়কে যান চলাচল সচল রাখা হয়েছে যাতে করে যানজট সৃষ্টি না হয়। মানিক মিয়া এভিনিউয়ে জুলাই মঞ্চের কাছে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, মঞ্চ তৈরির সকল কাজ কি সম্পন্ন হয়েছে? নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। টানা ৩৬ দিনের আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন। দিনটি সারা দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে, তবে মূল যে অনুষ্ঠান মেলায় জাতীয় সংসদের সামনে এই যে মানিক মিয়া এভিনিউয়ের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সকাল ১১টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করবেন। এর মধ্যে সব প্রস্তুতি শেষ হয়ে গেছে এবং আপনি যে প্রশ্নটি করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন আমার কাছে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কঠোর নেওয়া হয়েছে এবং সংসদ এবং আশপাশের এলাকায় আমি দেখেছি যে নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসানো হয়েছে এবং সব মিলে যদি বলি যে এখন আসলে ধীরে ধীরে অনেকেই আসছেন। এই যে অনুষ্ঠান মালার কিন্তু সরকারও আহ্বান করেছেন সবাই যাতে এই অনুষ্ঠানে এসে যুক্ত হন, অর্থাৎ এক বছরের যে একটি আনন্দ উল্লাস এই দিনটিকে ঘিরে যাতে আবার নতুন করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রত্যয় বাংলাদেশকে, সেখানে আবার সবাই ঐক্যবদ্ধ হবেন, এখান থেকে একটি শপথ নেবেন আগামীর বাংলাদেশের জন্য। সেজন্যই এখানে অনেকেই আসছেন এবং বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছেন অথবা এক বছরে অনেক তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ রয়েছে, তারপর তবে মূল স্বস্তির বিষয় হচ্ছে যে গণতন্ত্র ফিরে আসার যে যাত্রা তৈরি হয়েছে সেটি যাতে অব্যাহত থাকে। জানছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই মঞ্চের খবর। পানির বিপদসীমা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো নিয়ে মধ্যরাতে কাপ্তাই বাঁধের 16টি গেটের মধ্যে সবকটি 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমায় পৌঁছে যাওয়ায় সোমবার দিবাগত রাত 12টায় গেটগুলো খুলে দেওয়া হয়। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেছেন, বর্তমানে হ্রদের পানির উচ্চতা ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। পানি ছাড়ার কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানান কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। সকালের খবর এতটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।